হ্যালো এভরিওয়ান। ভাইয়ারা, আপুরা তোমরা সবাই কেমন আছো? একটু ঝটপট করে আমাকে জানায় দাও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো বলো দেখি আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? তো একটা চ্যাপ্টার আমরা কোয়ার্টার 1 এ শীতে ভালো নাই। আজকে ঢাকায় কিন্তু শীতটা খুবই কম ছিল। সারাদিন একদম গনগনে রোদ। তারপরে আবার সন্ধ্যার পর থেকেই রাস্তায় গাড়ি-ঘোড়া এত মানে কি বলে এটারে? পুরা গরম। মনেই হয় না যে আজকে ঠান্ডা। জান্নাত শিফা বলল যে আমাদের চাঁদপুর হাজীগঞ্জের মেন্টর আমি জানি না ভাইয়া। আচ্ছা আমি জিজ্ঞেস করব না। আচ্ছা, তাহলে দেখো এই গুণগত রসায়নের কোয়ার্টার 1 এ তোমরা কোয়ান্টাম মেকানিক্স এর ওই পোরশনটুকু পড়ছো। পরমাণুর গঠন, বর্ণালী ওই অংশটুকু। কোয়ার্টার 2 তে আ দ্রাব্যতা, দ্রব্যতার গুণফল, ফ্যাক্টর সবকিছু শেষ। তারপরে এমসিকিউ প্র্যাকটিস করলাম, সিকিউ প্র্যাকটিস করলাম। আজকে হচ্ছে অ্যাডভান্সড কোয়েশ্চেন সলভ। আর তোমাদের জন্য একটা সুখবর আছে। হ্যাঁ, তোমাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা হচ্ছে ভাইয়ারা, আপুরা, আমরা আরেকটা এক্সট্রা ক্লাস দিচ্ছি। ঠিক আছে? আমরা আরেকটা এক্সট্রা ক্লাস দিচ্ছি। তো ওই এক্সট্রা ক্লাসটা যেটা হইছে, তোমাদের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার ক্লাস যেদিন শুরু করার কথা, তো আমি ঐদিনই ওই এক্সট্রা ক্লাসটা নিচ্ছি। এতে করে যেটা হইছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার একদিন পিছাইছে। তো তোমাদের শিশির ভাইয়া নেওয়ার কথা ছিল, কিন্তু পরে যেটা হইছে শিশিরের সাথে টাইমিং মেলে নাই। তো ওই চ্যাপ্টারটা আমি পুরোটা নিব। ঠিক আছে? ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার ওই চ্যাপ্টারটা তোমাদেরকে আমিই পড়াবো। আচ্ছা। ইয়েস, ইয়েস। আমরা ওই লাস্ট এক্সট্রা ক্লাসে আমরা ক্রোমাটোগ্রাফি পড়াবো, অ্যানায়ন শনাক্তকরণ পড়াবো, মানে হচ্ছে অম্লীয়মূলক শনাক্তকরণ পড়াবো। আরো যদি কিছু থাকে আমার পক্ষ থেকে গিফট সেটা আমি তোমাদেরকে পড়াবো। ঠিক আছে? তো আজকে আমরা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম যারা তোমরা জয়েন করতেছো। আর আমি কেমন আছি এর উত্তরে বলব যে আমার হালকা জ্বর উঠে গেছে আজকে। ঠান্ডা থেকে পরবর্তীতে জ্বরও উঠে গেছে। ওষুধ-টষুধ খেয়ে আসলাম। তো দেখো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের প্রশ্নের সমাধান। তো আমরা এই প্রশ্নগুলো সমাধান করব। তার আগে ওকে। তো সবাই কি রেডি? খাতা কলম নিয়ে ভাই একটু রেডি হও। হ্যাঁ, সবাই রেডি? সবাই আশা করি রেডি। খেয়াল করো ভাইয়া, কুয়েট ১৬-১৭ তে আসা প্রশ্ন। এবং আজকের প্রশ্নগুলো আমি কিভাবে সলভ করব জানো? তোমরা অ্যাডমিশনে যেয়ে আমরা তোমাদেরকে যেভাবে পড়াবো, ঠিক আছে? জয় রয় বলছে যে, "ভাইয়া সব ক্লাস করেছি কিন্তু তাও সমস্যা। ভাই আরেকবার করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। হয়তোবা 9-10 এ তোমার বেসিক কিছুটা দুর্বল ছিল।" আচ্ছা। হ্যাঁ, ঠান্ডা লাগলে তেমনটা ওষুধ না খেলেও চলে। যদি আ একটু হালকা পাতলা ঠান্ডা হয়। কিন্তু জ্বর হলে যেটা হবে, তোমাকে ওষুধ খাওয়া লাগবে। তা না হলে আমি এসে কিন্তু ক্লাস নিতে পারতাম না। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা। তো দেখো 30 ডিগ্রি এবং 55 ডিগ্রি। সবাই কোয়েশ্চেনটা দেখো। চাইলে তোমরা কোয়েশ্চেনটা স্ক্রিনশট তুলতে পারো। বাট স্ক্রিনশট তুলে কোনো লাভ নাই। ফোনে এটা থাকে না। মানে হচ্ছে এটার কোনো ব্যবহার হয় না। ২ টা তাপমাত্রায় ২ টা দ্রাব্যতা দেওয়া আছে 50 আর 90। মনোযোগ। তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম দ্রবণকে, তার মানে আমরা শুরু করলাম হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে। ভাইয়েরা মনোযোগ দাও। আমরা শুরু করলাম কোত্থেকে? আমরা শুরু করলাম হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে। তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা দ্রবণ দেওয়া আছে, যেটার ভর, দ্রবণের ভর আমরা W দিয়ে প্রকাশ করছিলাম। যেটার ভর দেওয়া আছে 50 গ্রাম। এবং এটা বলা আছে আ এটা সম্পৃক্ত দ্রবণ ছিল। ঠিক আছে? তো এটাকে আমরা কি করলাম? 55 ডিগ্রিতে উন্নীত করলাম। তো আমরা এটাকে কি করলাম? 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করলাম। তো দেখা যাচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের দ্রাব্যতা ছিল 50। ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাটা শোনেন। 30 ডিগ্রিতে ছিল 50 আর 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হয়ে গেল 90। তাইলে তোমাদের সেই শর্টকাটটা মনে থাকার কথা। অলরেডি তোমরা আমার আগেই অ্যান্সার করে দিচ্ছ। বেশ ভালো। তো দেখো ভাইয়া কতটুকু অধঃক্ষিপ্ত হবে বা আরো কতটুকু প্রয়োজন
এটা আমরা বের করে ফেলবো S1 মাইনাস S2 ডিভাইডেড বাই 100 প্লাস S1 ইন্টু W। দেখো এই সূত্রই তোমাদেরকে আমরা পড়াইছিলাম কিনা, এটা আসলে সূত্র, এটা একটা কাজের সূত্র এবং আমরা যেভাবে ম্যাথ সলভ করি সেই সলভটাই কিন্তু আসলে এই সূত্রটা। ঠিক আছে? আচ্ছা। না, 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 এখন ক্লাস রেখে যাওয়া যাবে না। অ্যাডভান্সড কোয়েশ্চেন সলভিং ক্লাস সবাইকে করতে হবে। অনলাইনে থেকে বুঝতে হবে। ঠিক আছে? পরে দেখেও কিন্তু মজা পাওয়া যাবে না। দেখো ভাইয়া, আমরা অনেকগুলা কোয়েশ্চেন নিয়ে আসছি, অ্যাডমিশনের প্রশ্ন। কুয়েটে আসছিল এটা। তো আমরা বসায় দেই। দেখো, S1 ছিল আমাদের 50 মাইনাস S2 হচ্ছে 90 ডিভাইডেড বাই 100 প্লাস 50 ইনটু এই যে W এর ভ্যালু কত? 50। W এর ভ্যালু 50। তাহলে আমরা কি এটা বসায় দিতে পারি? এখানে হবে 40 আর এখানে হবে 150 আর এইখানে হবে শুধুই 50। তাহলে ভাইয়ারা মনোযোগ, আমরা যদি 50 দিয়ে 150 কে কাটি তাহলে 3 হবে। আর আমরা যদি 40 কে 3 দ্বারা কাটি তাহলে 13.33 হওয়ার কথা। তাইলে অ্যান্সার হয়ে যাবে 13.33 গ্রাম। দেখো, তোমরা যখন আলোচনা করে করে সলভ করবা এটা কিন্তু একদম মাথায় গেঁথে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই প্রশ্নগুলা কিন্তু এইচএসসি তেও আসে। তো আমরা গতকালকেই সলভ করে দেখছি যে এই প্রশ্নগুলা কি আসে এইচএসসি তে বা একাডেমিকেও আসে, তাই না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পারছো। অ্যান্সার হচ্ছে ডি। তারপর দেখো, XaYb লবণটির কি এসপি দেওয়া আছে এত এবং এস হচ্ছে গিয়ে এত। তো যৌগটির সংকেত নির্ণয় করো। দেখো কি সুন্দর একটা প্রশ্ন, ভেরি 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 ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমরা যদি এটাকে ভাঙি, এক্স আছে a সংখ্যক আর ভাইয়া ওয়াই আছে কত সংখ্যক? b সংখ্যক। তো আমরা জানি এরা যখন ভাঙে তখন কিভাবে ভাঙবে? a সংখ্যক এক্স প্লাস তৈরি হবে আর b সংখ্যক ওয়াই মাইনাস তৈরি হবে। দেখো এই ভাঙনটা তোমরা বুঝতে পারছো কিনা? আকাশ সাহা, না বুঝলে তোমার কাজ হচ্ছে তুমি একটু প্রিভিয়াস ক্লাসগুলো দেখে ওটা ইয়ে করবা, ওটা না বোঝার কিছুই নাই। তো এবার এটাতে আসি। তো যারা প্রিভিয়াস ক্লাস করো নাই, যাদের কনসেপ্ট নাই, তারা কিন্তু আজকের ক্লাসটা বুঝতে পারবে না। ঠিক আছে? আজকে আমি কোনো কনসেপ্ট তোমাদেরকে শেখাই দিচ্ছি না, জাস্ট আমি প্র্যাকটিস করাবো। তো দেখো, না ভাইয়া এখন তোমরা ক্লাসে ক্লাসে মনোযোগ দাও, এখন খেলাধুলায় যাওয়া উচিত না, পরে যাবা, ক্লাস শেষ হইলে যাও। ঠিক আছে? তো তো মনোযোগ, আমরা যদি এটার কিএসপি লিখি, ভাইরা মনোযোগ, কিএসপি সমান কি হবে? এই এক্স হচ্ছে ভাইয়া এই সংখ্যক, তাই না? এক্স হচ্ছে এক্স প্লাস কত সংখ্যক? এ সংখ্যক। আর দেখো এই ওয়াই মাইনাস কতগুলো আছে? এটা হচ্ছে ভাইয়া বি সংখ্যক। তাইলে আমরা যদি এটার একটু দ্রাব্যতার হিসেবটা করি, দেখো এখানে ভাইয়া দ্রাব্যতা দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাবো এ সংখ্যক যেহেতু এক্স আছে, আমরা বলবো এ ইন্টু এস টু দি পাওয়ার এ। ঠিক আছে? তারপর দেখো বি ইন্টু ওয়াই, তাই না? সরি, ওয়াই না, এটা হচ্ছে এস। সবাই লিখো, খুবই সুন্দর প্রশ্ন এটা, টু দি পাওয়ার বি। বলো এটা বুঝতে পারছো কিনা? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে কিএসপি এর ভ্যালুটা বসায় দিই। কিএসপি ভ্যালুটা বসায় দিলে কি হবে? 1.1 ইন্টু 10 ইনভার্স 20 সমান এস এর ভ্যালুটা আমরা চাইলে বসাই দিতে পারি। তাহলে দেখো ভাই, এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি। এক্স আছে এ সংখ্যক ইন্টু এস এর ভ্যালু কত? 1.4 ইন্টু 10 ইনভার্স 7 টু দি পাওয়ার এ প্লাস বি। দেখো এটা বুঝতে পারছো কিনা? একটা যোজনী আরেকটার সাথে, হ্যাঁ, একটা যোজনী আরেকটা, মানে এখানে তুমি চাইলে এটাকে দিতে পারো এই তো বি প্লাস, এটাকে দিতে পারো ভাইয়া এ মাইনাস। হ্যাঁ, একটা যোজনী আরেকটার সাথে থাকে এটা। তাহলে ভাইয়া দেখো দেখি, এইখানে আমাদের এই -7টা কত হয়ে গেছে? -20 হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়ারা, -7টা কি হয়েছে? আচ্ছা, এটা এটা কারা বোঝো নাই?
এখানে যৌগটা দেখো, এক্স এ ওয়াই বি, তার মানে এক্স আছে এ সংখ্যক, ওয়াই আছে বি সংখ্যক। তাহলে আমরা কি করব, এ সংখ্যক এক্স আর হচ্ছে বি সংখ্যক ওয়াই, মানে যতগুলো থাকবে আমরা তো তত দিয়ে গুণ করে দিব নাকি। আর যেহেতু দ্রাব্যতা দেওয়া আছে এস, তো দ্রাব্যতা দেওয়া থাকলে তোমরা জানো এটা যদি এস পরিমাণে দ্রবীভূত হয় তাহলে এটা হয়ে যাবে এ ইন্টু এস, এটা হচ্ছে বি ইন্টু এস। তো এটা কি আমরা বসাইছি। তো এখানে তোমাদের একটা ছোট্ট ট্রিক খেলতে হবে, বুঝছো ভাইয়া। সেই ট্রিকটা হচ্ছে কি, দেখো -7 যেহেতু -20 হয়েছে, দেখো আমরা যদি -7 কে 3 দ্বারা গুণ করতাম তাহলে এটা -21 হইতো, তাই না। আর এখানে যেহেতু 1.4 আছে, এটাকে আমরা গুণ করে প্লাস এখানে আরো কিছু গুণ করে যেটা পাইছি 1 পয়েন্ট, মানে 10 ইনভার্স 20 হয়ে গেছে। ঠিক আছে, তো খেয়াল করো এই -7 এর প্রায় 3 গুণ কিন্তু -20। ঠিক আছে, -7 এর প্রায় 3 গুণ হচ্ছে -20। তোমাকে এটা দেখেই বুঝতে হবে যে a প্লাস বি সমান হচ্ছে ভাইয়া 3। এখানে ভ্যালু দেখে তোমাকে বের করতে হবে। দেখো এখানে কনসেপ্টটা কিভাবে কাজে লাগে। ঠিক আছে, তো a প্লাস বি সমান যদি তোমার 3 হয়ে থাকে তাহলে হয় আমরা কি বলতে পারবো, হয় a সমান 2, b সমান 1, অথবা, খুব মনোযোগ, অথবা a সমান 1, b সমান 2। কারা কারা বুঝছো আমাকে একটু জানাও। এখানে দুইটাই সম্ভব। তো কারা কারা বুঝছো আমাকে একটু জানাও, আমি দেখি তোমাদের আসলে ক্যাপাসিটি কতটুকু। তো a প্লাস বি এর সমষ্টি যদি, a এবং b এর সমষ্টি যদি 3 হয় তাইলে হয় a সমান 2 হবে, নয়তো a সমান 1 হবে। ঠিক আছে, এই তো অনেকেই তোমরা বুঝছো। আচ্ছা, যারা বুঝো নাই তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো ভাইয়া, এখানে কিন্তু তোমার এক্সট্রা কোনো তথ্য দেওয়া নাই, এখানে জাস্ট তোমার কিএসপি দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া আছে। দেখো কিএসপি দেওয়া আছে আর দ্রাব্যতা দেওয়া আছে। তো আমরা কি করলাম, এজ ইউজুয়াল আমরা যে নিয়ম ফলো করতাম ওই নিয়ম অনুসারে জাস্ট আমি লিখছি, এখানে আর কিচ্ছু করি নাই ভাইয়া। হ্যাঁ, না বোঝার এখানে কোনো ইয়েই নেই, ওয়েই নেই। তো আমি এখানে কিএসপি এর ভ্যালুটা লিখলাম, আর এই জায়গাতে আমাদের দ্রাব্যতা দেখো ভাই, a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, আর s টু দি পাওয়ার a প্লাস b, তাই কি না, s এর উপরে a, s এর উপরে আবার b। তো গুণের সময় কি হয়, পাওয়ার গুলা যোগ হয় না, যোগ হয়। তো দ্রাব্যতা আমরা দেখতে পাচ্ছি -7, এই -7টা -20 হয়ে গেছে। অবশ্যই অবশ্যই এখানে a প্লাস b সমান যদি 3 হয়ে থাকে তখন এটা শুধুমাত্র -20 হবে, আদারওয়াইজ আর কোনো ক্ষেত্রে এটা সম্ভব না। বুঝতে পারছো। আর দ্বিতীয় কথা, এ এবং বি, এ এবং বি ভগ্নাংশ হতে পারবে কিনা ভাইয়ারা খেয়াল করে দেখো। তুমি কখনো কি এরকমটা লিখছো, তুমি কি কখনো এরকমটা লিখছো যে আহ এরকম, ধরো যে ক্যালসিয়াম এন্ড হাফ, অক্সিজেন 3/2, এরকম তো আমরা কখনো লিখি নাই, তাই না। আমরা তো এরকম কখনো লিখি নাই। আচ্ছা, তো এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, হয় এটা 2 হবে, নয়তো এটাও 2 হবে, তাই কিনা। ধরো যেহেতু আয়রন, তো আয়রন 2, এখানে 3, সবসময় এরা কি হয়, পূর্ণ সংখ্যা হয়, এটা তোমাদেরকে বুঝতে হবে, কখনোই ভগ্নাংশ হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে শূন্য হবে কিনা, তোমরা অনেকে প্রশ্ন করতেছো ভাই এটা কি শূন্য হলে কি আর যৌগ থাকে, এই শূন্য হলে কি আর যৌগ থাকে কিনা, যৌগ কিন্তু আর থাকে না। সুতরাং বুঝতে হবে এ এবং বি অবশ্যই এরা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, এবং এটা ঋণাত্মক হওয়া যাবে না, এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, সেজুতি আফরিন, আপনাদের হোমওয়ার্ক আমরা দেখি, বা আমি দেখছি। আচ্ছা, তোমরা যারা a প্লাস বি সমান কিভাবে 3 হলো এটা বোঝো নাই, তো দেখো এখানে আমি এটা বলে দিছি, এই -7 কে 3 দ্বারা গুণ করলেই তোমার ভাইয়া -21 হবে। এটা কিন্তু কাছাকাছি। ঠিক আছে, এতটুকুই, এটা নিয়ে আর আমরা সময় নষ্ট করব না। আচ্ছা, তারপরে গেল এটা দেখো, এটাকে পারে একটু দেখি, বেশ সুন্দর প্রশ্ন। আচ্ছা, আরেকবার বোঝাবো, আচ্ছা লাস্ট আমরা আরেকবার বোঝাচ্ছি, তোমাদের অনেক প্রশ্ন। তো দেখো আমি আরেকবার বোঝাচ্ছি a প্লাস বি কিভাবে 3 হইল। তো দেখো ভাই এখানে দেওয়া আছে 1.1 ইন্টু 10 ইনভার্স 20, এটা সমান হচ্ছে 1.4 ইন্টু 10 ইনভার্স 7 টু দি পাওয়ার a প্লাস বি। ঠিক আছে, তো দেখো তো এই a প্লাস বি, এই এটার ঘাত কত হইলে এটা -20 হবে।
আচ্ছা -20 কিভাবে লিখেছি? -20 ভাইয়া দেওয়া আছে এখানে। এই যে দেখো ভাইয়া দেওয়া আছে -20 KSP টা দেওয়া আছে। এটা তোমাকে ধরে নিয়েই কাজটা করতে হবে। ঠিক আছে? আচ্ছা। তো যেটা বললাম, তো এইখানে এই -7 এই tan inverse 7 এই tan inverse 7 কে কত দ্বারা গুণ করলে তোমার tan inverse 21 হবে বা 20 হবে? তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি ভাইয়া 3 দ্বারা গুণ করলে 21 হবে। যেহেতু আরো কিছু গুণ অবস্থায় ছিল, তাই এটা কি হয়েছে জানো? 21 না হয়ে -20 হয়ে গেছে। তোমাকে এইভাবে মাথা খাটাইতে হবে। তো আমরা দেখতেই পাচ্ছি a প্লাস b সমান 3 হইতে হবে। তো 3 কিভাবে হইতে পারে? হয় a সমান 2 হবে, b সমান 1 হবে, অথবা a সমান 1 হবে, b সমান 2 হবে। তাহলে যৌগটা কি হইতে পারে? যৌগটা হচ্ছে এটা ভাইয়া x2 y1 অথবা x1 y2। এই দুইটার একটা হবে। বুঝাতে পারছি? এটাই। এটাই হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, এই তো সংকেতটা হচ্ছে এটা। তুমি a আর b বসায় দাও। আশা করি এবারে কোনো সমস্যা হয় নাই। ওকে। আচ্ছা, এখনো যারা বুঝো নাই তারা আর কখনোই বুঝবা না আমার যেটা মনে হয়। তোমরা হয়তোবা ২ বছর পরে যেয়ে বুঝবা। আচ্ছা, তারপরে দেখো ভাই আমরা এটাতে চলে গেলাম। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় AgCl এর ১০০ মিলিলিটার সম্পৃক্ত দ্রবণের সাথে 0.03 মোলার সোডিয়াম ব্রোমাইড এর ১০০ ml দ্রবণ যোগ করা হলো। কোন যৌগের অধক্ষেপ তৈরি হবে? কোন যৌগের অধক্ষেপ তৈরি হবে? এখানে তোমার KSP of AgCl দেওয়া আছে। KSP of AgCl দেওয়া আছে এত এবং KSP of AgBr দেওয়া আছে এত। বলো এটা তোমরা কে পারবা? একটু তোমরা নিজেরা রিডিং পড়ো। আমি তোমাদেরকে সময় দিচ্ছি। তোমরা একটু ভাইয়ারা নিজেরা রিডিং পড়ো এটা। এবং আমাকে বলো যে আমি প্রথম কোন কাজটা করব? আচ্ছা, তোমরা অনেকেই পারবা। মাশাআল্লাহ। তার মানে তোমরা জাস্ট এখন ইন্টার ফার্স্ট ইয়ার। আর এগুলা কিন্তু আমরা এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার শেষ করে অ্যাডমিশনের কোচিং করার পরে যে প্রশ্নগুলো আসে। তো তার মানে আমার যেটা মনে হচ্ছে যে তোমরা কিন্তু একটা কমপ্লিট প্রিপারেশন এর দিকে যাচ্ছ আলহামদুলিল্লাহ। তো তোমাদের যে প্র্যাকটিস বুক আছে সেটা কিন্তু কখনোই ইয়ে করবা না, হেলাফেলা করবা না। প্র্যাকটিস বুকটা ভালো করে পড়বা। আমাদের অ্যাপে যেটা দেওয়া আছে। হ্যাঁ, শুরুতে তুমি এই AgCl এর তুমি যেটা করবা সেটা হচ্ছে এই AgCl এর ঘনমাত্রাটা বের করবা। কারণ ভাই এটা KSP দেওয়া আছে। তাই ঘনমাত্রা বের করো। তারপরে ওইখানে যে ব্রোমিনটা দেওয়া আছে ওইখানে যেহেতু ব্রোমিনটা দেওয়া আছে, ওইখান থেকে তুমি ব্রোমিনের ঘনমাত্রাটাও বের করো মিশ্রণের মধ্যে। তো তোমাকে যেটা করতে হবে মিশ্রণে এদের ঘনমাত্রা বের করতে হবে, তাই না? মিশ্রণে ফেরা মনোযোগ, এই মিশ্রণে AgCl এবং AgBr এর ঘনমাত্রা বের করে KIP নির্ণয় করতে হবে। দেখো বুঝতেছো কিনা? KIP নির্ণয় করতে হবে। ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে এটা। হ্যাঁ ভাইয়া ঘনমাত্রা বের করব। তাহলে এই সম্পৃক্ত দ্রবণে AgCl এর ঘনমাত্রাটা আগে আমরা বের করি। লেখো। একটু চিন্তা ভাবনা করো। আমি এটা খুবই আস্তে ধীরে সলভ করব, খুবই আস্তে ধীরে। তো দেখো ভাইয়া এটার KSP AgCl এর দেওয়া আছে। তো এটা আমরা জানি এর দ্রাব্যতা যদি S হয় অর্থাৎ সম্পৃক্ত দ্রবণে ঘনমাত্রা যদি S হয় S ইন্টু S মানে হচ্ছে S স্কোয়ার। S স্কোয়ার সমান দেওয়া আছে tan ইনভার্স 10। তাহলে দেখো আমরা খুব সহজে এর ঘনমাত্রাটা কিন্তু পেয়ে যাব। হ্যাঁ মনোযোগ, এটা হচ্ছে tan ইনভার্স 5। দেখো আমরা মুখে মুখে সলভ করে ফেলতে পারি। এটা হচ্ছে তার নিজের দ্রবণে, নিজের দ্রবণে এটা হচ্ছে তার নিজের দ্রবণে ঘনমাত্রাটা। ঠিক আছে? সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাটা। এবার আমাদের কি করতে হবে? মিশ্রণে বের করতে হবে। তাহলে আমরা বের করে ফেলি। মিশ্রণে 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 আমরা শুরুতে বের করব কোনটা? Ag প্লাস। Ag প্লাস এর ঘনমাত্রা। তো খুবই মনোযোগ। দেখো শুরুতে এর ঘনমাত্রা ছিল tan ইনভার্স 5। শুরুতে এর ঘনমাত্রা ছিল tan ইনভার্স 5।
তার মানে আমাদের সূত্র হচ্ছে V1S1 ডিভাইডেড বাই V2, তাই কিনা? V1S1 ডিভাইডেড বাই কি V2? হ্যাঁ। না, এখানে কোনো সমায়ন প্রভাব নাই। এখানে সমায়ন প্রভাব নাই। AgCl আর NaBr দেওয়া আছে। কোথাও কি সমায়ন প্রভাব আছে? সমায়ন কি আছে? সমায়ন নাই। আচ্ছা, তাহলে দেখো V1 ছিল তোমার tan ইনভার্স 5, সরি S1, আর শুরুতে V1 দেখো 100 ml ছিল। AgCl এটা ছিল 100 ml, তাহলে আমরা 100 ml দিয়ে দিই। আর মিশ্রণের আয়তন খেয়াল করে দেখো, 100 প্লাস 100 মানে হচ্ছে 200, 200। বোঝা গেল? 200। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, তোমরা অলরেডি অনেকেই অ্যান্সার বের করে ফেলছো। আমরা যদি কেটে দেই, শূন্য শূন্য কেটে দিই, তাহলে 2 থাকে। তাহলে দেখো ভাইয়া 5 ইন্টু tan ইনভার্স 6 হয় এটার অ্যান্সার, এত মোলার। তাহলে আমরা Ag প্লাস এর ইয়াটা বের করলাম, ঠিক আছে। তারপরে আমরা বের করবো হচ্ছে তোমার Br মাইনাস, Br মাইনাসের ঘনমাত্রা, Br মাইনাসের ঘনমাত্রা মিশ্রণে। আচ্ছা, তাওহিদ বললো যে একটা অ্যান্সার বলে দিল। আচ্ছা ঠিক আছে, আমরা চেক করে দেখি। তাহলে ভাইয়া Br মাইনাস কতটুকু হবে? খুব মনোযোগ। সোডিয়াম ব্রোমাইডের ঘনমাত্রা যা হবে, Br মাইনাসের ঘনমাত্রা কিন্তু তাই হবে। তো এটা শুরুতে ছিল 0.03 S1, আর V1 ছিল 100, আর টোটাল আয়তন হচ্ছে গিয়ে 200। তাহলে দেখেন ভাইরা এটা কতটুকু হয়। আমরা শূন্য শূন্য কেটে দিলাম, আর 3 কে যদি আমরা 30 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 15 হবে, তাই না? হ্যাঁ 15 হবে। তো 0.015 এত মোলার, এত মোলার। তো এখানে আমরা কেএসপি বের করে ফেলি। আবার আমরা আগের জায়গায় যাই, আগের জায়গায় যেয়ে কেএসপি বের করি। সরি, কেআইপি, কেএসপি না, আমরা কেআইপি বের করব। তো কেআইপি, এজি এর ঘনমাত্রা হলো গিয়ে 5 ইন্টু tan ইনভার্স 6, আর বিআর মাইনাস এর ঘনমাত্রা হচ্ছে 0.015। গুণফল কত আসে ভাইয়ারা? বলে ফেলেন গুণফল কত আসে। এটার গুণফলটা আসে 5 ইন্টু tan ইনভার্স 6 ইন্টু 0.015, এটা আসে 7.5 ইন্টু tan ইনভার্স 8, tan ইনভার্স 8। আর NaBr দেওয়া ছিল tan ইনভার্স 13। তার মানে এটা ভাইয়া অনেক বড়, অনেক বড়, কেএসপির চেয়ে অনেক বড়। হ্যাঁ, ইয়েস, অধক্ষেপ পড়বে, অধক্ষেপ পড়বে, অধক্ষেপ পড়বে। আর AgCl এর কোনো অধক্ষেপ পড়বে না, কারণ ভাইয়া এটা সম্পৃক্ত ছিল, তাই না? সম্পৃক্ত দ্রবণে কি অধক্ষেপ পড়ে? হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া, শ্রাবন্তী কমেন্ট দেখা যাচ্ছে, সবার কমেন্ট দেখা যাচ্ছে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তো সম্পৃক্ত দ্রবণে কি অধক্ষেপ পড়ে? না ভাইয়া, সম্পৃক্ত দ্রবণ এক্ষেত্রে কিন্তু অধক্ষেপ পড়ে না, একদম ইজি ছিল। ইয়েস, তো অধক্ষেপ পড়ার জন্য সম্পৃক্ততে যতটুকু আছে তার চেয়ে বেশি হইতে হবে, তাই না? আচ্ছা ভাই, আরেকবার বোঝায় দেই। তো মিশ্রণে এই AgCl বলে দেওয়া আছে ভাই, এটা সম্পৃক্ত। তো সহজ কথায় সম্পৃক্ত দ্রবণে কোনো অধক্ষেপ পড়বে না। তারপরে আবার এটা 100 ml ছিল, 100 ml থেকে আরো 100 ml অ্যাড করা হয়েছে, এবং কোনো সমায়ন নাই। তো যেহেতু আরো 100 ml আমরা অ্যাড করছি, এটা কিন্তু অসম্পৃক্ত হয়ে গেছে। দেখো ভাইয়া, আয়তন বড় হয়ে গেছে, অসম্পৃক্ত হয়ে গেছে। সম্পৃক্ত থেকে এটা কি হয়ে গেছে? অসম্পৃক্ত হয়ে গেছে। তাই AgCl এর কোনো অধক্ষেপ তৈরি হবে না। তাহলে আমরা চেক করে দেখব যে AgBr এর অধক্ষেপ তৈরি হবে কিনা। তো AgBr এর অধক্ষেপ বের করার জন্য আমরা কি বের করব? Ag প্লাস এর ঘনমাত্রা বের করব, আর ভাইয়া Br মাইনাস এর ঘনমাত্রা বের করব, তাই না? তো খেয়াল করে দেখো, আমাদের শুরুতে তো Ag প্লাস এর ঘনমাত্রাটা জানতে হবে। দেওয়া আছে সম্পৃক্ত দ্রবণে এর দেওয়া আছে এটা সম্পৃক্ত দ্রবণ শুরুতে, এবং এর কি এসপি দেওয়া আছে। আমরা কি এসপি থেকে দ্রব্যতা বের করতে পারি, এটা আমরা সবাই জানি। তো AgCl এর দ্রব্যতা যদি S হয়, তো Ag প্লাস এর ঘনমাত্রা হবে S, Cl মাইনাস এর ঘনমাত্রা হবে S, S ইনটু S মানে S স্কয়ার। এটা আমরা শুরুতে ঘনমাত্রা পাইছি। তারপর মিশ্রণে, মিশ্রণের জন্য শুরুতে ঘনমাত্রা আয়তন ডিভাইড বাই মিশ্রণের আয়তন, শুরুতে ঘনমাত্রা আয়তন ডিভাইড বাই মিশ্রণের আয়তন। ভাই এইভাবেই আমরা প্রত্যেকের ঘনমাত্রা বের করছি মিশ্রণে। তো মিশ্রণে ঘনমাত্রা বের করে এটা কেআইপি বের করলাম, দেখা গেল এটা কেএসপির থেকে বেশি হয়। তো বেশি যদি হয়, অবশ্যই একটা অধক্ষেপ পড়বে। আর অধক্ষেপের বর্ণ কি হবে? অলরেডি যেহেতু তোমরা তৃতীয় অধ্যায় পড়ছো, এটা তোমাদের জানার কথা।
হ্যাঁ, অ্যাডমিশনের কোশ্চেন কি এত ইজি হয়? ইয়েস ভাই, এত ইজি হয়। তো তোমরা পারো বলে তোমাদের কাছে ইজি লাগতেছে। আচ্ছা, 0.03 কিভাবে আসলো? এই যে দেখো ভাইয়া, 0.03 দেওয়া আছে। NABR এর ঘনমাত্রা দেওয়া আছে। এইজন্য আমরা 0.03 বসাইছি। আচ্ছা, তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া বর্ণটা কিরকম হবে? তোমরা তৃতীয় অধ্যায় পড়ছো, পোলারায়ন পড়ছো। তোমরা জানো পোলারায়ন ভাইয়া যত বেশি হবে, বর্ণের গাঢ়ত্ব তত বেশি হবে। বর্ণের গাঢ়ত্ব তত বেশি হবে, তাই না? তোমরা পড়ছো তো নাকি? তাহলে দেখো, আমরা যদি বলি এটা সিলভার ফ্লোরাইড একদমই বর্ণহীন, সিলভার ক্লোরাইড এটা হচ্ছে সাদা, সিলভার ব্রোমাইড এটা হচ্ছে হালকা হলুদ। এই হালকা হলুদ বর্ণটা কেমন জানো? এরকম এরকম। আর সিলভার আয়োডাইডটা হচ্ছে এরকম, এটা। তো এটা হলো বর্ণহীন। এটা হচ্ছে গিয়ে দইয়ের মতো সাদা। এটা হলো গিয়ে হালকা হলুদ। আর এটা কি? গাঢ় হলুদ। এটা হলো গিয়ে গাঢ় হলুদ। আচ্ছা, এই তো। শেষ। ওকে, তাহলে আমরা সামনে আগাই। এটা তো তোমরা লিখে নিতে পারো, বর্ণহীন। তারপরে tan ইনভার্স কিভাবে, এটা কিভাবে তোমরা ক্যালকুলেটরে বসাও ভাইয়া, ক্যালকুলেটরে বসাও। ক্যালকুলেটরে বসালেই পেয়ে যাবা। আচ্ছা, এটা আরেকটা সুন্দর প্রশ্ন, এবং এরকম প্রশ্ন আমি খেয়াল করছি আইআইটি তেও আসছিল। ঠিক আছে, যে পিএইচ এর ভ্যালু কত হলে, এখানে কি পিএইচ বের করতে বলছে না? হ্যাঁ, পিএইচ এর ভ্যালু কত হলে এর অধক্ষেপ পড়া শুরু হবে। বোঝা গেল? আচ্ছা, তারপর দেখি এর ঘনমাত্রা আমরা পেয়ে গেছি 0.1 মোলার, তাই না? ম্যাগনেসিয়াম এর ঘনমাত্রা 0.1 মোলার দেওয়া আছে। তো পিএইচ কত হলে, এই দ্রবণের পিএইচ কত হলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়বে? তাহলে ভাইয়া দেখো, যেহেতু এটা কিএসপি দেওয়া আছে, কিএসপির চেয়ে বেশি হলেই তো আমরা জানি অধক্ষেপ পড়া শুরু হয়। তো লিখো কিএসপি অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। কিএসপি পুরোটাই সম্পৃক্ত দ্রবণের সাথে রিলেটেড, এর চেয়ে বেশি হলে অধক্ষেপ পড়া শুরু হবে। আচ্ছা, তো কিএসপি এর ভ্যালু এখানে দেওয়া আছে tan ইনভার্স 11। খুব মনোযোগ, tan ইনভার্স 11। আর আমরা এখান থেকে জানবো কিএসপি সমান হচ্ছে ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা আর হলো গিয়ে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। এই ক্ষেত্রে হাইড্রোক্সিল আয়ন আছে ভাই দুইটা, তাই আমরা স্কোয়ার করে দিব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা তো আমরা জানি 0.1 মোলার। তো হাইড্রোক্সিলের ঘনমাত্রাটাই আমরা জানি না। হাইড্রোক্সিলের ঘনমাত্রাটাই আমরা কি জানি না। তাহলে হাইড্রোক্সিলের ঘনমাত্রা বের করে ফেলি। স্কোয়ার সমান হচ্ছে, তুমি যদি 0.1 দিয়ে ভাগ করে দাও তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স 10। আসলে ম্যাথে তোমরা একটু ফাস্ট হবা। ঠিক আছে, ফাস্ট হলে দেখা যাবে যে এই ম্যাথগুলা করা ইজিয়ার হবে। তোমরা ক্যালকুলেটর হাতে নিয়ে করতে পারো, কিন্তু ক্যালকুলেটরের প্রয়োজন নেই সব সময়। তো তুমি যদি ভাইয়া tan ইনভার্স 10 কে বর্গমূল করে দাও, tan ইনভার্স 10 কে বর্গমূল করলে কত আসে? tan ইনভার্স 5 আসে, তাই না? খুব মনোযোগ ভাইরা, এটা tan ইনভার্স 5 আসে। তো আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পাইছি। তো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা থেকে আমাদের কাজ কি হবে? পিওএইচ বের করা। আর পিওএইচ সমান হচ্ছে মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। দেখো ভাইয়া, বুঝতে পারছো কিনা এটা? তারপর আমরা একটু উপরে যাই, উপরের দিকে যাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া পিওএইচ সমান হয়ে যাচ্ছে মাইনাস লগ tan ইনভার্স 5। দেখো আমরা উপরের দিকে যাচ্ছি, হ্যাঁ। তো পিওএইচ সমান আমরা পাইছি 5, আর পিএইচ কত পাবো? 14 থেকে বাদ দিলে আমরা পিএইচ পেয়ে যাব।
তো পিএইচ সমান হলো গিয়ে 14 মাইনাস 5 সমান 9। এই পিএইচ সমান 9 হলে সাবাস সায়রা, তৌফিক, সেজুতি, আফরিন, নাদিয়া, ইসাম, সাদিয়া সুলতানা, তোমরা সবাই আমার আগেই অ্যান্সার বের করে ফেলছো। বেটার, ভালো। আচ্ছা, তো হাইড্রোক্সি আয়নের ঘনমাত্রা বের করছি, পিওএইচ বের করছি 5, আর পিএইচ হচ্ছে 14 থেকে বাদ দিতে হবে, তাই না? হ্যাঁ, উম্মে হাবিবা, রাখি দেবনাথ, তোমরা সবাই সলভ করছো। কংগ্রেচুলেশন। পূর্ণতা রায়, হ্যাঁ, তাহসান হাবিব, তোমরা সবাই সলভ করছো। তাহলে এটা একটু লিখে ফেলো। আচ্ছা, তো আমি আমি কি কিছু ম্যাথ দিবার, তোমরা সলভ করবা? আচ্ছা রিজু তালুকদার, তো তাহলে দেখি এর পরেরটাই তোমরা সলভ করো। এর পরেরটাই তোমরা সলভ করো, দেখো এটা পারবা কিনা। পিএইচ রেঞ্জ কত হলে জিঙ্ক 2+ ম্যাগনেসিয়াম 2+ থেকে শুধু জিঙ্ক 2+ কে আলাদা করা যাবে, এবং কত পার্সেন্ট জিঙ্ক 2+ কে আলাদা করা যাবে? এরকম একটা ম্যাথ একদম আমাদের প্রথম কেপিকেসের ক্লাসে ছিল। তো আমি তোমাদেরকে বলছিলাম যে এই ম্যাথটা আমি আজকে সলভ করাবো না, কারণ এটা অ্যাডভান্সের একটা প্রশ্ন ছিল, তাই আমি ওইটা ওই দিন করাই নাই, আজকে করাবো। আচ্ছা, পিএইচ তোমরা অনেকে বোঝো নাই ভাইয়া। এই আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ সমান হচ্ছে 14, ঠিক আছে? এটা তোমরা একটু মনে রাখবা। আর এটার প্রমাণটা তোমরা পাবা চতুর্থ অধ্যায়ে। তোমরা 9, 10 এ অনেকে পড়ছো, বা অবশ্যই সবাই পড়ছো। আর কলেজে তোমরা চতুর্থ অধ্যায়ে এটা জানতে পারবা, একদম বিস্তারিত প্রমাণ সহ আমি করাবো এটা। তারপর তো দেখো ভাইয়া, পিএইচ পিওএইচ সমান যেহেতু 5, তাই পিএইচ সমান কত হবে? 14 থেকে 5 চলে গেলে 9। এই ছিল। আচ্ছা, তো দেখো এটা সলভ করতে পারো কিনা। এই ম্যাথটা সলভ করে আমরা একটা ব্রেকে যাব, ঠিক আছে? এটা সলভ করার পরে আমরা ব্রেকে যাব। জয় হোসেন, তোমার এখনো বেসিক স্ট্রং হয়নি, তাই ম্যাথগুলো অনেকটাই কঠিন লাগছে। তো তুমি কি আগের ক্লাসগুলো ঠিকঠাক করনি ভাইয়া? সবগুলা কি করছো? সবগুলা কিন্তু করতে হবে। আর যদি কোথাও গ্যাপ থাকে তুমি আরেকবার করো। দেখো আমরা এমন ভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা টপিক আলাদা করে দিছি যে এর চেয়ে আরো বেশি ক্লাস নিয়ে তো গুছায়ে ভেঙে ভেঙে পড়ানো কিন্তু পড়াইতে গেলে অনেক সময় লেগে যাবে। আলহামদুলিল্লাহ অনেকেই করে ফেলছো। আচ্ছা, তোমরা অনেকে পিএইচপিওএস জানো না। আমি এটাতে খুবই দুঃখিত হইলাম শুনে। দেখো ভাইয়া, পিএইচ রেঞ্জ কত হলে? পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ। দেখো ভাইয়া, হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে কি বলে? পিএইচ বলে। দেখেন, তো আপনারা এই ছোট হাতের পি যার আগেই দিবেন, তার মোলার ঘনমাত্রার আগে জাস্ট মাইনাস লগ বসাই দিবেন। তো মাইনাস লগ OH মাইনাস। তো ডেফিনিশন বোঝা গেল। তো OH আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম কি বলে? POH বলে। তাহলে যদি আমি বলি এই জায়গাতে ভাইয়া পি অফ এনাম ভাইয়া, তাহলে বলেন দেখি কি হবে? পি অফ এনাম ভাইয়া মানে কি? আমরা এনাম ভাইয়াকে একটু ছোট বানিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, লগ বসানো মানেই ভ্যালুটা ছোট হয়ে যাবে। তো মাইনাস লগ অফ এনাম ভাইয়া। বোঝা গেল? তো এই পি মানেই হচ্ছে তোমার পাওয়ার বা পোটেন্স বলা হয় এটাকে। তো এই পি মানেই তুমি মাইনাস লগ এই অপারেটরটাকে বসাবা। হ্যাঁ হ্যাঁ, এই তো সবাই ঠিক আছে। আচ্ছা, এটা আবার তাল হয়ে যাবে না, এটা এনাম ভাই থাকবে। ফাংশন যদি করতে পারে যে ফাংশন অফ এনাম ভাই সমান তাল ভাই, এটা হইতে পারতো। যাই হোক, ফাংশন মানে হচ্ছে চেঞ্জ। তো এই ক্ষেত্রে যা থাকবে, এখানে যা থাকবে তুমি মাইনাস লগের ভেতরে তাই বসাই দিবা, ঠিক আছে? এটা কিন্তু ফাংশনের মতো না, আমি আবারও বলে দিচ্ছি। তো বোঝা গেল? হ্যাঁ, ক্লাস 10 এ না অনেকটাই গ্যাপ ছিল, বুঝতে পারছি ভাইয়া, সমস্যা নাই। একটু পরিশ্রমটা বেশি করতে হবে এখন। আচ্ছা, তাহলে আমরা এই লেকচারটা এই ইয়াটা কোশ্চেনটা শুরু করি। আমি মুছে দিলাম এটা, মুছে দিলাম।
এই কোশ্চেনটা খুবই সুন্দর একটা প্রশ্ন, আমার খুবই পছন্দের একটা প্রশ্ন, আমি যদি তোমাদেরকে বলি। দেখো এইখানে জিঙ্ক হাইড্রোক্সাইডের কিএসপি দেওয়া আছে, অর্থাৎ যে ঘনমাত্রায় জিঙ্ক হাইড্রোক্সাইডের অদক্ষেপ পড়বে সেটা আমরা বের করতে পারবো। আবার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কিএসপিও দেওয়া আছে। এখানে মজার বিষয় দেখো ভাইয়া, আগেরটার মতোই, হুবহু আগেরটার মতো। তোমার এখানে জিঙ্কের ঘনমাত্রা দেওয়া আছে, ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা দেওয়া আছে। তার মানে তুমি একবার জিঙ্কের ঘনমাত্রা ধরে জিঙ্কের অদক্ষেপের জন্য তুমি হাইড্রোক্সিলের ঘনমাত্রা বের করো, আরেকবার এই ম্যাগনেসিয়ামের ঘনমাত্রাটা নিয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করো, যার জন্য তার অধক্ষেপ পড়বে। তো দুইটার OH এর ঘনমাত্রা বের করবা। সাদিয়া সুলতানা তৌফিক অলরেডি বের করে ফেলতেছে। আচ্ছা বেশ ভালো। তো দুইটার হাইড্রোক্সিলের ঘনমাত্রা বের করে তুমি জাস্ট পিএইচটা বের করবা। ভাইয়া ভেরি ইজি, আমি সলভ করে দেখাচ্ছি। তো দেখো শুরুতে আমরা এই জিঙ্ক 2+, জিঙ্ক 2+ এর অধক্ষেপের জন্য জিঙ্ক 2+ এর অধক্ষেপের জন্য হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা নির্ণয় করি। ঠিক আছে, তো আমরা কিভাবে বের করব? দেখেন ভাইয়েরা, কেএসপি এর ভ্যালু দেওয়া আছে, কেএসপি অফ জিঙ্ক হাইড্রোক্সাইড, কেএসপি অফ জিঙ্ক হাইড্রোক্সাইড। তাহলে আমরা জিঙ্কের ঘনমাত্রাকে নিব আর হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটাকে 2 বার গুণ করব। তো কেএসপি এর ভ্যালু তো আমরা জানি, বসায় দিই। tan ইনভার্স 17 সমান, খেয়াল করে দেখো জিঙ্ক 2+ এর ঘনমাত্রা দেওয়া আছে 0.01 ইনটু হাইড্রোক্সিলের ঘনমাত্রাটা আমরা বের করব এখন। তাইলে মনোযোগ দাও, যারা করে ফেলছো তারা মিলায় দেখো। খেয়াল করে দেখো, তুমি যদি tan ইনভার্স 17 কে 0.01 দিয়ে ডিভাইড করো তাহলে কত হবে? ক্যালকুলেটর হাতে নাও, মিলায় দেখো ভাইয়ের সাথে মিললো কিনা। এত হয়ে গেল। এবার এটাকে তুমি ইয়ে করবা, কি বলে, বর্গমূল করে ফেলবা। বর্গমূল করলে এটা 2 ভাগ হয়ে যাবে। তো tan ইনভার্স 7.5 মোলার হবে, tan ইনভার্স 7.5 মোলার হবে। তো বোঝাই যাচ্ছে এটার ঘনমাত্রা যেহেতু tan ইনভার্স 7.5 মোলার, তুমি এখান থেকে POH বের করতে পারবা। হ্যাঁ, তুমি POH বের করতে পারবা। আমি চাচ্ছিলাম যে এই বাম সাইডে সব শেষ করে ফেলতে, কিন্তু হইল না। তো খেয়াল করো, POH সমান 10 টু দি পাওয়ার যত হবে এটা কিন্তু ততই হয়ে যায়। তোমরা ক্যালকুলেটরে বসায় দেখো। POH সমান 7.5, তাহলে PH সমান কত হবে? 14 থেকে 7.5 বাদ দিলে 6.5। এই তো আমরা 6.5 পেয়ে গেছি। 14 থেকে 7.5 বাদ দিলে 6.5 হবে, তাই না? আচ্ছা, তো 6.5 যদি হয় পিএইচ, তাইলে এই জিঙ্ক হাইড্রোক্সাইডের অদক্ষেপ পড়বে। পিএইচ যদি এটা বা এর চেয়ে বেশি হয়, পিএইচ যদি এটা বা এর চেয়ে বেশি হয় তাইলে এর অদক্ষেপ পড়বে। এবার আমরা বের করব হচ্ছে এই ম্যাগনেসিয়ামের অদক্ষেপের জন্য। দেখো ম্যাগনেসিয়াম 2+ এর অদক্ষেপের জন্য অ্যাডমিশনে কিন্তু খুব অল্প জায়গা দেওয়া থাকে, তো অল্প জায়গাতেই তোমাদের সলভ করতে হবে। অদক্ষেপের জন্য হাইড্রোক্সিলের ঘনমাত্রা নির্ণয়। তো এটার কেএসপি আমরা জানি, কেএসপি অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সমান কত দেওয়া আছে? tan ইনভার্স 11 দেওয়া আছে, tan ইনভার্স 11 দেওয়া আছে। তাহলে মনোযোগ, আমরা ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা জানি 0.0098। যেভাবে বের করছি তোমরা বসিয়ে দাও, 0.0098 ইনটু হাইড্রোক্সিলের ঘনমাত্রা তার স্কোয়ার। অনেক সুন্দর প্রশ্ন, অনেক সুন্দর প্রশ্ন। ঠিক আছে, তো এখান থেকে আমরা কত পাবো হাইড্রোক্সিলের ঘনমাত্রা? একবারে আমি বের করে দিচ্ছি, দেখি হোয়ার ইজ ক্যালকুলেটর।
একবারে বর্গমূল করে দিব। তো tan ইনভার্স 11 বাই 0.0098 এটা হচ্ছে 3.194 ইন্টু 10⁻⁻5 মোলার। তো এখান থেকে আমরা যদি ভাইয়া পিএইচ বের করতে চাই তাহলে আমরা 14 থেকে এটাকে বাদ দিয়ে দিব। এটা কত হয়? 14 লগ অ্যান্সার। তো সহজে সলভ করার পদ্ধতি এটা হচ্ছে 9.5 এটার পিএইচ। তো আমরা এটা পেয়ে গেলাম। হুম তো 7.5 থেকে 9.5 তোমরা অনেকেই হ্যাঁ সরি 6.5 থেকে 9.5 এই রেঞ্জের মধ্যে থাকলে তো দেখো ভাইয়া এই 6.5 এর বেশি হলে 6.5 এর বেশি হলে জিঙ্ক 2+ কে আলাদা করা যাবে আর 9.5 এর কম পর্যন্ত থাকতে হবে। বাট তুমি যদি 9.5 এর চেয়েও বেশি চলে যাও তাহলে কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়ে যাবে। ঠিক আছে? তো আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এই পিএইচ এর যে রেঞ্জ এই রেঞ্জটা হচ্ছে তোমার বাংলা ভাষায় লিখো পিএইচ এর রেঞ্জ 6.5 থেকে 9.5 হলে শুধু জিঙ্ক 2+ এর অধক্ষেপ পড়বে, শুধু জিঙ্ক 2+। হাইড্রোক্সাইড এর অধক্ষেপ পড়বে, কিন্তু 9.5 এর বেশি হলে লিখে ফেলো 9.5 এর বেশি হলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হয়ে যাবে। সবাই লিখো। তার মানে অবশ্যই 9.5 এর চেয়ে কম রাখতে হবে। ঠিক আছে? লিখো, ঝটপট করে লিখো। এবং এরপর আমাদের একটা ব্রেক থাকবে। আচ্ছা 9.5 মিলছে, তোমরা অনেকেই সলভ করে ফেলছো 6.5 থেকে 9.5। ভেরি গুড। তো এই কনসেপ্টগুলো যদি এখন থেকে ক্লিয়ার হইতে পারো, আমি এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো হ্যাঁ তোমাদেরকে আটকানোর মতো এই চ্যাপ্টারে আর কোনো প্রশ্ন বা কনসেপ্ট থাকবে না। ঠিক আছে? তো যারা বুঝতেছো না ভাইয়া ক্লাসগুলো চাইলে আবার একটু করো, আবার করো, কষ্ট করে হলেও ভাইয়া করো। 6.5 এর কম হলে কারোরই অধক্ষেপ পড়বে না। ঠিক আছে? 6.5 এর কম হলে আর কারোরই অধক্ষেপ পড়বে না। তো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। আমি এবার একটু একটা ব্রেকে যাব। ঠিক আছে? 10 মিনিটের ব্রেক থাকলো। তোমরা যারা ফ্রেশ হওয়া বা যার যেটা কাজ থাকবে সেটা তোমরা করে আসো। 10 মিনিটের ব্রেক কিন্তু 10 মিনিট।
হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কি উপস্থিত? আম প্রায় ১০০ জনের মতো অনুপস্থিত। তো আমরা আস্তে ধীরে করে শুরু করতেছি আর পরের ম্যাথটা। সময় নিয়েই শুরু করব, সলভ করব। তো দেখেন ভাইয়ারা, এটা ক্যালকুলেট দ্য সলিউবিলিটি অফ নিকেল কার্বনেট। নিকেল কার্বনেটের দ্রাব্যতা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে? ইন গ্রামস পার লিটার। এটা তো আরো ইম্পর্টেন্ট তথ্য। গ্রাম পার লিটার দিয়ে আমাদেরকে কি করতে হবে? দ্রাব্যতা ক্যালকুলেট করতে হবে। আর কেএসপি দেওয়া আছে, আর হচ্ছে নিকেল কার্বনেটের দেওয়া আছে। নিকেল কার্বনেটের আণবিক ভর দেওয়া আছে। আণবিক ভর দেওয়া আছে। এটা খুবই সহজ একটা প্রশ্ন। তোমরা যারা আইইউটি তে ভর্তি হতে চাও, তোমাদের কারো কি স্বপ্ন আছে? হ্যাঁ, আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি ভাইয়া। এখানে আমাদের সাথে যুক্ত আছে সায়রা, যুক্ত আছে কাইমা, যুক্ত আছে শাহেদ আহমেদ, যুক্ত আছে মিমি, যুক্ত আছে এখন মোসাম্মদ মাকসুদা আছে, শ্রাবন্তী হালদার আছে। তো তোমাদের কারোর কি ইচ্ছা আছে আইইউটি তে ভর্তি হওয়ার? আমি বলব যেটা আম কেউ যদি হইতে চাও, আম খুব দ্রুত বের হয়ে যেতে চাও এবং স্কলারশিপ পাইলে, শুধুমাত্র স্কলারশিপ পেলে। স্কলারশিপ ছাড়া কিন্তু আইইউটি তে ভর্তি হইতে প্রায় আম পড়াশোনা শেষ করতে ২০ লাখ টাকার মতো লাগে। ভাই অনেক টাকা। ঠিক আছে? আর এটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এটা গাজীপুরে। ঠিক আছে? এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করা একটা ইউনিভার্সিটি, বেশ ভালো। আচ্ছা, সমস্যা নেই। সবার ইচ্ছা থাকবে না, এটাই এটাই স্বাভাবিক। তো দেখো, যেহেতু এই জায়গায় তোমার কেএসপি দেওয়া আছে, তো এই কেএসপি থেকে আমরা কি করব? এর সলিউবিলিটি বের করব। তো ভাইয়া দেখো, কেএসপি কার বের করতে বলছে? নিকেল কার্বনেটের। নিকেল কার্বনেটের। তো আমরা যদি ধরে নেই এই নিকেল কার্বনেটের সলিউবিলিটি S, তাহলে এটা ভাঙলে নিকেল তৈরি হবে S মোল পার লিটার, কার্বনেট তৈরি হবে S মোল পার লিটার। দুইটাকে গুণ করলে কি হবে ভাইয়া? S ইনটু S। আমি কিন্তু আর বড় করে করতেছি না। ঠিক আছে? এ হচ্ছে S স্কয়ার। S স্কয়ার হচ্ছে এটার সলিউবিলিটি প্রোডাক্ট। তাইলে আমরা বলতে পারবো যে সলিউবিলিটি সমান স্কয়ার রুট অফ কেএসপি। স্কয়ার রুট অফ কেএসপি। তো কেএসপি ভ্যালু হচ্ছে 1.4 ইনটু tan ইনভার্স 7 মোলার। এই হলো গিয়ে এর দ্রাব্যতা। তাহলে আমরা বের করে ফেলি। রুট ওভার 1.4 ইনটু tan ইনভার্স 7 3.74 ইনটু tan ইনভার্স 4 ইনটু tan ইনভার্স 4 মোলার। তার মানে মোল পার লিটার, তাই না ভাইয়া? মোল পার লিটার। পদক্ষেপের জন্য হাইড্রোক্সিলের, কারণ দেখো ভাই, হাইড্রোক্সিলের ঘনমাত্রা যদি বেশি হয়ে যায় তাইলেই তো তোমার হাইড্রোক্সিল আর ম্যাগনেসিয়াম মিলে তারা অধক্ষেপ তৈরি করবে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু কাজ এখনো শেষ হয় নাই। এই ভাইয়েরা, তোমরা যারা অ্যান্সার দিচ্ছ, কানমোলা খাবা কিন্তু, একটা এক্কেবারে বড় সড়ো করে কানমোলা খাবা, তা না হলে শিক্ষা হবে না। খেয়াল করো এখানে কি চাইছে? এই তো এত চাইছে। এটা কিন্তু তোমার গ্রাম পার লিটারে চাইছে। এখানে দেওয়া আছে মোল পার লিটার। এই মোলার মানে কি? মোল পার লিটার না? এটা কিন্তু মোল পার লিটার। তো মোলটাকে গ্রামে কনভার্ট করতে হবে। তো মোলটাকে গ্রামে কনভার্ট করার নিয়ম কি? নিয়ম হচ্ছে আণবিক ভর দিয়ে গুণ করতে হয়। 3.74 ইন্টু tan ইনভার্স 4 ইন্টু তার আণবিক ভর দিয়ে গুণ করতে হবে 118.7। তো 118.7, এই মোলটা হয়ে যাবে গ্রাম পার লিটার। তাইলে এবার দেখেন কত আসে। ইন্টু 118.7, এটা একটু বোঝাচ্ছিল। তার মানে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্সার হচ্ছে 0.0444। ইয়েস, অ্যান্সার হচ্ছে এ। হ্যাঁ, ঠিক আছে। সবাই সঠিক অ্যান্সার দিস। হ্যাঁ, হ্যাঁ, এককগুলা নিয়ে সমস্যা হয়েছিল। হ্যাঁ, তো একক এবার কি হয়ে গেল? সর্ট আউট হয়ে গেল। তারপর এর পরের প্রশ্নে আমরা গেলাম। আশা করি এটা তোমরা বুঝতে পারছো।
খুবই সুন্দর কিছু প্রশ্ন আসতেছে। সলিবিলিটি প্রোডাক্ট অফ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এত, সলিবিলিটি ইন গ্রাম পার লিটার। একদম সেম, একদম সেম। ভাইয়া তোমাদেরকে আজকের প্রথম একটাই মাত্র হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা একটু হোমওয়ার্কটা সলভ করো। এটা একটু বের করে দেখো কত আসে, আমি চেক করে বলবো না যে তোমাদেরটা সলভ হয়েছে কি হয় নাই। ঠিক আছে? এটা তোমরা একদম দেখো, হুবহু সেম, জাস্ট গ্রাম পার লিটারে কনভার্ট করবা। অ্যালুমিনিয়ামের আণবিক ভর আমি দিয়ে দিচ্ছি। অ্যালুমিনিয়ামের আণবিক ভর হচ্ছে 27, তোমরা প্রত্যেকে জানো। ঠিক আছে? কাইমা জিজ্ঞেস করলো যে 118 কিভাবে হয়? ভাইয়া একটু প্রশ্নটা যদি মনোযোগ দিয়ে দেখতেন তাইলে বুঝতেন। এখানে দেওয়াই আছে। আমি অলরেডি করে দিছি। ভালো অ্যান্সার করার জন্য প্রশ্ন কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। আচ্ছা। তো এই আর মাত্র ২ টা প্রশ্ন। এগুলা একদম যত এখান থেকে তোমার যত প্রশ্ন আসছিল, সবকিছু কিন্তু এখানে আমরা একদম তোমাদেরকে ঠেসে বসায় দিয়ে দিচ্ছি। তো খেয়াল করে দেখেন ভাইয়া, এই ম্যাথটা আমি সলভ করছিলাম। একটু সবাই মনোযোগ দিয়ে দেখো। যারা ক্লাসটা করছো, আমার সবগুলা ক্লাস যারা করছো, কোন একটা ক্লাসে আমি এই ম্যাথটা করাইছিলাম? বলো, কার মনে আছে? এই ম্যাথটা আমি ক্লাসেই সলভ করায় দিছিলাম। বলো ভাইয়া, কার মনে আছে এটা? আমি কিন্তু ক্লাসে এটা পড়ায় দিছিলাম। আচ্ছা, ইসাম মাহমুদ, মেহেদী হাসান, রায়হানা। আহ আচ্ছা, আগের কোশ্চেনটা ইজি ভাইয়া। একদম আগে যেভাবে করাইছি ওটাই। তো এটা দেখো। এখানে কি কোশ্চেনটা বলছে? এখানে শুরুতেই বলছে কি 60°C তাপমাত্রায় 150 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবণকে সম্পৃক্ত করতে। তার মানে এটা কিন্তু তোমার অসম্পৃক্ত দেওয়া আছে। যেটা দেওয়া আছে ভাই এটা অসম্পৃক্ত। তোমরা একটু অ্যান্সারটা আমাকে লিখে দাও দেখি। ওয়াও! পার্থ কুমার একদম অ্যান্সার লিখে দিছে। শাবাশ! আমি আসলে তোমাদেরকে পড়ায় অনেক খুশি। তোমরা অনেকে বেশ মনোযোগী স্টুডেন্ট আছো এখানে। এবং আমরা আশাবাদী। তোমরা এইচএসসি তে ভালো করবা, অ্যাডমিশনে ইনশাআল্লাহ ভালো করবা। আচ্ছা, হ্যাঁ, অ্যাডমিশনে পড়ানো হয়। এই তো, এটা কিন্তু অ্যাডমিশনের প্রশ্নই। তো দেখো, এটা যেহেতু একটা অসম্পৃক্ত দ্রবণ, তাই আমরা এটা নিয়ে কোনো চিন্তা করব না, বুঝছো? অসম্পৃক্ত দ্রবণের ভ্যালু নিয়ে আমরা কোনো কিছু চিন্তা করব না। তো এটা শুরুতে অসম্পৃক্ত দেওয়া আছে। তো প্রশ্ন হচ্ছে সম্পৃক্ত করতে আমাদের কি করতে হয়? দেখো, সম্পৃক্ত করতে গেলে হয় আমরা দ্রব এড করব অথবা দ্রাবককে শুকায় ফেলবো, তাই না? তো খেয়াল করো, বলা হয়েছে যদি আমরা এখানে 22 গ্রাম দ্রব এড করি তাইলে সম্পৃক্ত হয়, অথবা আমরা যদি এখানে 20 গ্রাম পানি অ্যাড করি, 20 গ্রাম যদি দ্রাবক অ্যাড করি মানে পানি অ্যাড করি, তাইলেও সম্পৃক্ত হয়। শুরুতে অসম্পৃক্ত ছিল। হ্যাঁ, ধন্যবাদ দাদা। আচ্ছা, তাহলে দেখো, এই যে 20 গ্রাম পানির জন্যই কিন্তু এই 22 গ্রাম দ্রাবকের প্রয়োজন ছিল। এই 20 গ্রাম পানিকে 22 গ্রাম দ্রব দিয়ে সম্পৃক্ত করা যায়। ঠিক আছে? এটা অনেকেরই মনে আছে। তাইলে আমরা লিখে ফেলবো আমাদের দ্রাব্যতা সমান উপরে দ্রব, নিচে দ্রাবক ইনটু 100। তো খেয়াল করে দেখেন ভাইয়া, দ্রব দেওয়া আছে 22 গ্রাম আর দ্রাবক 20 গ্রাম। 20 গ্রামকে সম্পৃক্ত করতে 22 গ্রাম দ্রবের প্রয়োজন। 100 গ্রামকে সম্পৃক্ত করতে 5 22 110 গ্রাম এর প্রয়োজন হবে। 110। এই হচ্ছে দ্রাব্যতা। আচ্ছা, আসলে দ্রাবকটাকে আমরা বের করে নিব, বুঝছো? আমরা দ্রাবকটাকে যদি আমরা সরায় ফেলি, পানি যদি আমরা অপসারণ করি তাইলেও সম্পৃক্ত হয়। আর যদি তুমি 20 গ্রাম দ্রব্য অ্যাড করো তাও সম্পৃক্ত হয়। এই ছিল। এটা খুবই প্রশ্নটা সহজ। তুমি যদি সলভ করতে পারো, তোমার যদি আইডিয়া থাকে। আর যদি আগে সলভ করা না থাকে তাইলে কিন্তু এর চেয়ে কঠিন কোনো প্রশ্নই নাই। অ্যাকচুয়ালি আমিও প্রথমবার এটা পারিনি। হ্যাঁ, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এর পরেরটায় গেলাম। আজকের সর্বশেষ প্রশ্ন। ভাইয়েরা, আজকের সর্বশেষ প্রশ্ন। এটা হচ্ছে এটা। দেখো। পারো কিনা দেখো।
এটা মনে হয় ইয়ে থেকে আসছে। তো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 3 লিটার আয়তন 2.5 এটিএম চাপ। আমি আলাদা করে দিচ্ছি। তাপমাত্রা সেম, আয়তনও সেম, চাপ চেঞ্জ করে ফেলছি। হেনরির ধ্রুবক যদি এত হয়ে থাকে তাইলে কতটুকু গ্যাস বের হয়ে যাবে? তাইলে ভাইয়া কতটুকু গ্যাস বের হয়ে যাবে? এটা। আচ্ছা মুরাদ হোসেন 150 গ্রাম জাস্ট দেওয়া আছে। এটা অসম্পৃক্ত দ্রবণ। ওটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। ঠিক আছে? তো তাহসান হাবিব জিজ্ঞেস করছে যে হেনরির ধ্রুবক কি জিনিস? তুমি ওই ক্লাসই করো নাই ভাইয়া। ক্লাস না করে কেন এখানে বসছো ভাইয়া? বুঝবা না তো। উল্টাই ক্লাসটাকে দেরি করে ফেলবা তোমরা। আচ্ছা। ইয়েস, এটা প্রশ্ন। কতটুকু গ্যাস বের হয়ে যাবে? কত সুন্দর প্রশ্ন। কত ধরনের প্রশ্ন আসে দেখো। ঠিক আছে? তাহলে আমরা সলভ করি। দেখেন। শুরুতে কতটুকু দ্রবীভূত আছে? K into P1. আমরা যখন চাপ চেঞ্জ করব তখন এর দ্রব্যতাও চেঞ্জ হয়ে যাবে P2, তাই না? দ্রব্যতা কিন্তু চেঞ্জ হয়ে যাবে P2। তাহলে আমরা যখন চাপ পরিবর্তন করছি, যখন আমরা P1 থেকে P2 তে নিছি তখন দ্রব্যতার পরিবর্তন কত? দেখো ভাইয়া দ্রব্যতার পরিবর্তন কত? দ্রব্যতার পরিবর্তন ডেল্টা S সমান হচ্ছে, তো শুরুতে ছিল S1 তারপরে হয়ে গেছে S2। তাহলে S1 সমান আমরা লিখতে পারি K into P1, S2 হচ্ছে ভাইয়া K into P2, তাই না? তো P1 minus P2। তাইলে তোমরা জাস্ট একটু ইয়ে করো, ভ্যালুগুলা বসাও। তো হেনরির সূত্রে ধ্রুবক ইনটু চাপ, তো ধ্রুবক হচ্ছে 1.2 ইনটু 10 ইনভার্স 2। আমি এটাকে বাম পাশে লিখতেছি 1.2 ইনটু 10 ইনভার্স 2। এককটা দেখো, একক হচ্ছে মোল পার লিটার পার এটিএম। মোল পার লিটার পার এটিএম আমি এককটা সহ লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। মোল পার লিটার পার এটিএম, পার এটিএম। আর আমরা যখন চাপটাকে গুণ করে দিব, দেখো ভাই শুরুতে ছিল 2.5, তারপরে হয়ে গেছে 1.5 এটিএম। তো এই এটিএম আর এটিএম কাটাকাটি যাবে, আলটিমেটলি আর থাকে কত দেখো। তো 2.5 থেকে 1.5 চলে গেলে কত থাকে? অ্যাজ ইউজুয়াল ইয়েস 1 থাকে। তাহলে তোমরা অলরেডি লিখে ফেলছো 1.2 ইনটু 10 ইনভার্স 2, তার মানে 0.012। এত মোল পার লিটার। এত কি মোল পার লিটার। দ্যাট মিন্স খেয়াল করে দেখো যে দ্রব্যতার পরিবর্তন মানে কি, আগে ছিল এত এখন ছিল এত, দুইটার পরিবর্তন হচ্ছে ভাই এত, তাই না? তার মানে এত মোল বের হয়ে গেছে। আমি আবারও বলি, শুরুতে চাপ বেশি ছিল তাই গ্যাস বেশি বেশি দ্রবীভূত ছিল। আমরা চাপ কমাই দিছি মানে গ্যাস বের হয়ে যাবে, গ্যাস বুদবুদ আকারে বের হয়ে যাবে। গ্যাস বুদবুদ আকারে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। ভাই কতটুকু বের হবে? প্রতি লিটারে এত মোল, প্রতি লিটারে এত মোল। তাহলে ভাইয়া দেখো এখানে কত লিটার ছিল? এখানে ছিল 3 লিটার। তাহলে 3 লিটারে কতটুকু বের হবে? এটাই তোমাদের বের করতে হবে। বের করে ফেলো, ঝটপট করে বের করে ফেলো। এবং এটা যেহেতু কার্বন ডাই অক্সাইড, তোমরা চাইলে গ্রামটাও বের করতে পারো। তোমরা চাইলে গ্রামটাও বের করতে পারো। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এরপরে লিখে ফেলি 3 লিটার থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হবে 1 লিটার থেকে, যেহেতু 0.012, 3 লিটার থেকে 0.012 ইনটু 3 এত মোল, এত মোল 0.036, 3×12 = 36 এত মোল। তোমরা চাইলে কি করতে পারো, মোলটাকে গ্রামে কনভার্ট করতে পারো। 0.036 ইনটু কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে তোমার 44 গ্রাম পার মোল। তাহলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে আমাকে একটু জানায় দাও। ঠিক আছে, এগুলো হচ্ছে, এই হচ্ছে তোমার অ্যান্সার। কোশ্চেন দেখলে অনেক কঠিন মনে হয় কিন্তু আসলে ইজি। অ্যাডমিশন আসলে এই ধরনের প্রশ্নই আসে, বুঝছো? কারণ এখানে জায়গা খুবই অল্প থাকে, টাইম খুব কম থাকে। তোমার স্কিল যত বেশি থাকবে তুমি অ্যাডমিশনে তত ভালো করবা। আচ্ছা 1.584, 1.584 গ্রাম কার্বন ডাই অক্সাইড নির্গত হবে।
1.584 গ্রাম কার্বন ডাই অক্সাইড নির্গত হবে। এটা ভাইয়া মোল না, এটা হবে গ্রাম। মোলকে আণবিক ভর দ্বারা গুণ করলে গ্রাম পাওয়া যায়, তাই না? আচ্ছা, এই তো তোমরা সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। আমি খুবই খুশি। তাহলে এর মাধ্যমে কি হয়ে গেল? আজকের ক্লাসটা শেষ হয়ে গেল। কিন্তু তোমাদেরকে একটা আমন্ত্রণ জানাই আমি আজকের ক্লাস থেকে বিদায় নিব। সেটা হচ্ছে আমরা কিন্তু এতগুলা ক্লাস নেওয়ার পরেও আমরা আরেকটা এক্সট্রা ক্লাস নিব তোমাদের জন্য, জাস্ট এক্সট্রা ক্লাস 2। সেইখানে আমরা তোমাদেরকে পড়াবো ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি পড়াবো। তোমাদেরকে পড়াবো হচ্ছে পাতন। তোমাদেরকে পড়াবো বাষ্পপাতন। এগুলো তোমরা পারো, এটা খুবই ইজি। বাষ্পপাতন পড়াবো হচ্ছে অম্লীয়মূলক শনাক্তকরণ। অম্লীয়মূলক শনাক্তকরণ অনেক কিছু পড়াবো। হ্যাঁ, তোমাদের যদি আরো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমরা সলভ করে দিয়ে দিব। তাহলে তোমরা আমাকে জানাও ওই ক্লাসে তোমরা কে কে থাকবে। সবাইকে কিন্তু থাকতে হবে। ক্যালাসন, ইয়েস ক্যালাসন একদম। এদেরকে বলা হয় তোমার প্র্যাকটিক্যাল প্র্যাকটিস ওরিয়েন্টেড পড়াশোনা। ঠিক আছে, তোমরা সবাই ইনশাল্লাহ থাকবা। তাহলে ভাইয়া তোমরা যারা আগের ক্লাসগুলো করো নাই, অবশ্যই আগের যে ক্লাসগুলো করো নাই সেগুলো করবা। ঠিক আছে, সব তোমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। তোমরা পরীক্ষাগুলো দিবা, ক্লাসগুলা করবা, তোমরা প্র্যাকটিস বুকটা সলভ করবা, তারপরে তোমাদের প্র্যাকটিস নোট যেটা দেওয়া থাকবে সেটা সলভ করবা। এই নোটগুলো একটু ডাউনলোড দিয়ে দেখবা যে কোনো কিছু বাদ পড়লো কিনা, খুব সুন্দর করে। আচ্ছা, ওই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার ওইটা ভাই আমিই পড়াবো। ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা নাই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।